একবার বুক বরাবর হঠাৎ করে পিছন থেকে আসছে ওর সামনে। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। ভাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই দেশটাকে বাঁচান। আরেকটি জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে। একজন অসহায় নারী কনস্টেবল যিনি গর্ভবতী বাচ্চার আকুতি জানিয়ে বলেছিলেন, ভাই আমার পেটে বাচ্চা আছে, আমাকে মাইরেন না, আমাকে মাফ করে দেন। কিন্তু তবুও রেহাই পায়নি এই ষড়যন্ত্রের হাত থেকে। কেনই বা বলছি ষড়যন্ত্র? কারণ এই নিখুঁত ষড়যন্ত্র নিজেই ফাঁস করেছেন হাসিবুল ইসলাম, যা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে টেলিভিশন বার্তায়। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লব এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিলিটির পতন নিশ্চিত করা যেত না। সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন না কেন, সবগুলো ইতিহাসই কিন্তু সংবিধানের কিংবা নিয়মের বাইরে গিয়ে কিন্তু বিপ্লবগুলো সংঘটিত হয়ে থাকে। 1971 সালের পর এমন ভয়ঙ্কর ও লজ্জাজনক ঘটনা আর দেখা যায়নি বাংলার মাটিতে। গর্ভবতী নারীর প্রতি এমন নির্মমতা আজ জাতিকে অস্তিত্ব করেছে। তাই এই ঘটনার পূর্ণ তদন্ত চেয়েছেন বর্তমান পুলিশের আইজিপি। পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটটা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। অর্থাৎ তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল, যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, দামি দামি প্রতিষ্ঠান, যেমন মেট্রো রেল, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা, যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল, এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে, তখন আলটিমেটলি বাংলাদেশ টেলিভিশন, তো তখন কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের সম্পর্ক কিন্তু এদের সঙ্গে ছিল না, টোটালি ছিল না। এবং যারা ফিজিক্যালি, আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে, টেলিভিশনে কয়েকদিন পরই দেখতে পারবেন, সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও, তারপরও আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেয়েছি, যার ভিতরে রেকর্ডিংগুলো আছে। আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের 3টা আইডি থেকে কমিউনিকেশনগুলো আছে, কাশফুল, স্বপ্নচারী এবং বাঁশের কেল্লা, 3টার কমিউনিকেশন। আজকে সময় টিভিতেও এগুলো দেখাচ্ছে। তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল। এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল এবং এর যতগুলো পরিকল্পনা, সব পরিকল্পনাও তারা মিলিয়ে কিন্তু করেছিল, জামাত এবং বিএনপি মূলত করেছিল। এবং আমরা টকিংয়ে, আমরা সমস্ত এভিডেন্সগুলোতে আমরা কিন্তু তাই পাই। আচ্ছা, আপনি কোশ্চেন করেছেন যে নরসিংদীতে জেলখানা ভেঙেছে। দেখেন এত বড় একটা ঘটনা ঘটেছে। জেলখানা, এখানে 826 জন আসামি ছিল, সকলেই কিন্তু চলে গেছিল, পালিয়ে গেছে এই কথা আমি বলতেছি না, চলে গেছিল। এবং জেলখানাটা আক্রমণ করেছে, ওখানে 85টা অস্ত্র ছিল, সব অস্ত্র নিয়ে গেছে। এবং সব অস্ত্রগুলো নিয়ে পুলিশের সঙ্গে কিন্তু তারা 2 দিন ধরে ফাইট করেছে, একদম গোলাগুলি, ওপেন গোলাগুলি। ওখানে একটা এপিসি আছে যেটা ট্যাঙ্কের মতো দেখা যায়, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় সেনা চিফ সহ আইজিপি স্যার সহ সকলে দেখে আসছেন যে এপিসির কয়েকটা জায়গায় ফুটো হয়ে গেছে। এপিসি কিন্তু খুব হেভি একটা ডিভাইস, রাইট কন্ট্রোল করার জন্য বা অপোনেন্টদেরকে কার্ভ করার জন্য, সেটাও কিন্তু ছিদ্র হয়ে গেছে। তার মানে জেলখানা যে হেভি আর্মসগুলো ছিল, যেগুলো এসএমজি ছিল, চাইনিজ রাইফেল ছিল, সেগুলো দিয়ে কিন্তু তারা ফাইট করেছে। এখন কারা ফাইট করেছে আপনাকে খুব ইন্টারেস্টিং দেখেন, যে জেলখানা যারা আক্রমণ করেছে তারা সকলেই হচ্ছে ও অঞ্চলের খুব বয়স্ক মানুষজন কিন্তু। এবং এর ভিতরে বিরাট একটা সংখ্যক আছে, আমরা অনেকগুলো কে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসছি, আমরা পিক করে ফেলবো, অনেকগুলোকে পিক করে ফেলছি। তারা কিন্তু জেলখানাতে দীর্ঘদিন ছিল। সুতরাং জেলের ভিতরে কোথায় উইকনেস আছে, জেলের ভিতরে কী ধরনের আসামিগুলো আছে, তাদেরকে বের করে এনে তাদের দলে ভিড়িয়ে পুলিশের এগেনস্টে, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করাবে এবং সেই উইপন্সগুলো লাগবে, সেই উইপন্সগুলো দিয়ে কিন্তু তারা একটা রীতিমতো একটা ব্যাটেল করেছে। তার মানে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীরা, নৈরাজ্যকারীরা একটা ব্যাটেল করেছে। তাছাড়াও বলা হয়েছে, যদি এই হত্যার বিচার না করা হয় তাহলে পুলিশের সদস্যরা ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবে না। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই ঘটনার পূর্ণ বিচার হওয়া উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান। এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে এদেশে আর যেন এমন ঘটনা না ঘটে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।